আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে মানসিক দক্ষতা এইটার উপরে প্রথম ক্লাস। মানসিক দক্ষতা মেইনলি আসলে এটার 80% যায় ম্যাথের সাথে। মানসিক দক্ষতার 80% হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড, আর বাকি আরও কিছু থাকে, যেমন বর্ণের মিল, সেটা বাংলা ইংলিশ হইতে পারে, আবার শব্দগুচ্ছ হইতে পারে, ওয়ার্ড মিনিং হইতে পারে। ওয়ার্ড মিনিং বলতে একটার সাথে আরেকটা, যেমন তোমাকে বলা হইলো যে ইন্ডিয়া ইকুয়াল টু ভারত হলে বাংলাদেশ কি হবে, মানে বাংলাদেশের অন্য কোনো নাম আছে কিনা, এরকম আর কি। সো এই যে নামের মিল বা বর্ণ, এরকম অনেক কিছু হইতে পারে, কিন্তু 80% রিলেটেড হচ্ছে ম্যাথ। এই মানসিক দক্ষতা মেইনলি হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল দক্ষতা যত বেশি, মানসিক দক্ষতা বোঝা যায় যে তত বেশি। যেমন একটা এক্সাম্পল দিই, বারাক ওবামা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একটা উক্তি দিয়েছিলেন যে ম্যাথ মানুষকে আসলে তেমন কিছু দিতে পারে না, কিন্তু ম্যাথ মানুষের মেন্টাল অ্যাবিলিটি এটা বাড়িয়ে দেয়। মানুষের যে মেন্টাল অ্যাবিলিটি আছে, মানসিক দক্ষতা আছে, এটা অনেক বেশি সতেজ করে, রিফ্রেশ করে বা অ্যাবিলিটি বাড়িয়ে দেয়। যাই হোক, আমরা আসি আমাদের নির্ধারিত লেকচারে। তো আমাদের নির্ধারিত লেকচার মানসিক দক্ষতার, দেখো শুরুতেই এখানে অনেকগুলো আছে, তুমি দেখবা। অঙ্ক সম্পর্কে প্রাথমিক ধারণা, অঙ্ক কি, এগুলো তোমার গ্রুপে আবার দেওয়া হবে, তুমি একবার শুধু পড়বা। এখানে মজার বিষয় হচ্ছে তোমাকে এরপরে তুমি শুধু এগুলো একবার পড়বা, যতখানি মনে থাকে যতখানি না থাকে, মুখস্থ করতে হবে না। মুখস্থ করার দায়িত্ব তোমার না, তুমি একবারের জায়গায় প্রয়োজনে দুইবার পড়বা, একবার দুইবার পড়বা। এই থিওরিটিক্যাল এখানে যত কিছু আছে তুমি একবারের জায়গায় দুইবার পড়বা, এখন না। ওয়ালাইকুম সালাম। সবার সালাম নিয়ে আসলে আমি উত্তর দিয়ে শেষ করতে পারবো না, আমি নিজেই সালাম দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আর কারো উত্তর দিচ্ছি না, আমরা মেসেজগুলো রিপ্লাই দিচ্ছি না। থ্যাংক ইউ। যেখানে ছিলাম সেইখানে যত মানে থিওরিটিক্যাল যত কিছু লিখছি এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি শুধু একবার দুইবার করে পড়বা। পড়লে তোমার কাজ হচ্ছে যতখানি মনে থাকে আর যতখানি না থাকে। আমি সবসময় একটা কথা বলি, মনে রাখার দায়িত্ব তোমার না, বাট পড়ার দায়িত্ব তোমার। তোমাকে পড়তে হবে, তুমি পড়বা, এটা তোমার মেইন কাজ। মনে রাখার দায়িত্ব এটা মনের উপরেই ছেড়ে দাও। যদি কেউ বলো যে আমার মনে থাকে না, থাক না থাক, তুমি শুধু পড়ো। এজন্য আমার বিখ্যাত উক্তি হচ্ছে, যতই পড়িবে ততই ভুলিবে, ভুলিতেই শিখিবে। তোমার কাজ হচ্ছে ভুলে যাও, তোমার কাজ হচ্ছে পড়া। ওকে, আসি শুরুতেই। অঙ্ক সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে, যে এখানে কিছু প্রতীক আমরা ব্যবহার করে থাকি। গণিতে মোট অঙ্ক আছে 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এখন বলবো এগুলো কি আমি জানি না? হ্যাঁ, অবশ্যই জানো, এই জন্যই তো লিখে রাখছি। তুমি জানো বলেই তোমাকে একটু রিমাইন্ড করার জন্য এগুলো দিয়েছি। ওকে, গণিতের বিভিন্ন শাখার জনক, এই জনকগুলো তুমি একবার করে পড়বা। মনে থাকলে তো থাকলো, না থাকলে না। এই যে অনেকগুলো জনক দেওয়া আছে। গণিতের আদি ভূমি মিশর, ভারতবর্ষ ব্যাবিলন। গণিতের জনক আর্কিমিডিস। জিরো সংখ্যার জনক ভট্ট, যিনি ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান। এগুলো তুমি পড়বা, তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না। বলবা স্যার এগুলো আসবে না, জীবনেও না। আসলেই কি আসে না? খুবই কম, রেয়ার কেস, আসেই না। কিন্তু ওই যে যদি আসে বাই চান্স, দেখে যেন তুমি দাগাইতে পারো, খুব সহজ। এবার আসে পরেরটা, এগুলো তুমি একবার করে পড়বা, তোমাকে মুখস্থ করতে হবে না। আমরা সামনের দিকে আগে আমরা মেইনলি মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড যেগুলো, এগুলোতে যাব। আরও কিছু জনক দেওয়া আছে, দেখবা, এগুলো তোমার মুখস্থ করতে হবে না। শূন্য সম্পর্কে প্রাথমিক ধারণা, এই যে শূন্য সংখ্যার জনক আর্যভট্ট, একটু আগে বলে আসলাম। শূন্য হলো সাহায্যকারী অঙ্ক। যেমন আমরা যদি বলি অ্যামিজার, সাহায্যকারী, যেমন বি ভার্ব বলে থাকি, বি ভার্ব মানে অ্যামিজার, যেগুলো সাহায্যকারী, হেল্পিং ভার্ব। তো এই শূন্য আসলে নিজের কিছু নাই। যেমন আমরা বিয়ের ক্ষেত্রে বলে থাকি ঘটক কিন্তু নিজে বিয়ে করে না, কিন্তু বিয়েতে প্রমোট করে, বিয়েতে সহায়তা করে। এই জিরো তাই, জিরোর আসলে নিজে কিছুই করার ক্ষমতা নাই, কিন্তু অন্যের পাশে বসে সংখ্যার মান বাড়িয়ে দেয়। এগুলো পড়বা, তোমার কাজ হচ্ছে এগুলো পড়া। তবে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, দেখো
যদি আমি বলি জিরোকে কোনো কিছুতে ডিভাইড করবো, এটা মানে জিরো, জিরোকে ডিভাইড করলে জিরোই হয়। ওকে, কালার চেঞ্জ করে নিতে দেখি। জিরোকে কোনো কিছুতে ডিভাইড করলে কি হয়? জিরো হয়। যে কোনো কিছু 0/2 না লিখে অন্য কিছু লিখলাম, 20 লিখলাম, এটা মানে জিরোই। কিন্তু জিরোকে যদি আবার 2কে 0 দিয়ে ডিভাইড করি তাহলে এটা আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। কি লেখা থাকবে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কি আবার এখানে বানান ভুল ধরতে আইসো না, ম্যাথমেটিক্যালি আসলে এত বানান দেখা হয় না। যদি বলবো স্যার অসংজ্ঞায়িত, কারণ আমি জানি তোমরা বাংলা অনেক পড়ছো, শুধুই ভুল ধরবা, যদিও আমি এত ভুল লিখি না। ম্যাক্সিমাম এইভাবেই লেখা থাকে ম্যাথমেটিক্যালি, ম্যাথের ভাষায় এই অসংজ্ঞায়িত এমনিই লেখা থাকে। আর যদি বাংলা সঠিক বাংলা চাও তাহলে সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত এমনি লেখা থাকবে, উমো দিয়ে লেখা থাকে। ওকে, আমরা আর এই 19 ইউজ করি না, আগে 19 দিয়ে ইউজ করি। যাই হোক, যেখানে ছিলাম অসংজ্ঞায়িত, এটা আবার একটা এই অসংজ্ঞায়িতের একটা সাইন আছে, এটাকে এইভাবে লেখা হয়, ইনফিনিটি সাইন দেওয়া হয়, ইনফাইনাইট সাইন। ওকে, তো আমরা সামনে আগাই দেখি। তাহলে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে জিরো হয়, কিন্তু কোনো কিছুকে দিয়ে যদি জিরো দিয়েই ভাগ করা হয়, কোনো কিছুকে যদি জিরো দিয়েই ভাগ করা হয় তাহলে হয় অসংজ্ঞায়িত, ইনফিনিটি। মাথায় রাখবা, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। আমরা সামনে আগাই। যেমন একটা কোশ্চেন দেওয়া আছে, নিচের কোনটি জোড় সংখ্যা? জিরো এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? জিরো কিন্তু জোড়, 10টা ডিজিটের মধ্যে 0 2 4 0 2 4 6 8, এই 5টা হচ্ছে আমার জোড় সংখ্যা। আর বাকি যেগুলো আছে এগুলো বিজোড় সংখ্যা, যেমন 1 3 5 7 9, এই 5টা। তাহলে সিরিয়ালে যেগুলো পড়ে, 1-এর আগে পরে 2টা জোড়, অথবা 2-এর আগে পরে 2টা বিজোড়, এভাবে তুমি মনে রাখতে পারো। তো একটা জোড় সংখ্যার আগে পরে বিজোড় থাকে, একটা বিজোড় সংখ্যার আগে পরে জোড় সংখ্যা থাকে। তাহলে 0 একটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা উভয় কোনটিই নয়। তাহলে কি হবে? 0 একটা জোড় সংখ্যা। ওকে, সামনে আগাই দেখি। এরপরে বলছে 0-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 0 ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক। 0 ধনাত্মকও না, ঋণাত্মকও না, অঋণাত্মক। 0 কি? অঋণাত্মক, ঋণাত্মক না। ঋণাত্মক না হলে কি হবে? ধনাত্মক, তাও না, কিন্তু ঋণাত্মক না। পরেরটাতে যাই। 0/0, এটা আবার হচ্ছে অনির্ণয়। 0/0 অনির্ণয়। যদি 2টা 0 ভাগাকার থাকে এটার অ্যান্সার হবে অনির্ণয়, এটা নির্ণয় করা যায় না। ওকে, লক্ষ্য রাখে আমরা আজকে সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। পরের ক্লাসে আমরা আরও বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে যদিও সংখ্যার মধ্যে আমরা অনেক কিছু রাখছি, বাস্তব সংখ্যা আছে, এরপরে জোড় বিজোড় আমরা পড়বো, ভগ্নাংশ পড়বো, শতকরা পড়বো। তারপরের দিনে আমরা পড়বো লসাগু, সূচক, লগারিদম, অনুপাত, সমানুপাত, এগুলো আমরা দেখার চেষ্টা করব। সামনে আগাই দেখি। তাহলে সামথিং বাই 0, যে x/0 অসংজ্ঞায়িত। দেখো অসংজ্ঞায়িত বানান কেমন, উমো দিয়ে লেখা হয়, ওটাও না। নিচের কোনটি সার্থক অঙ্ক নয়? 0, 0-র কোনো সার্থক মান নাই। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, যেগুলো আমরা বলি টাকার হিসাব যেগুলো দিয়ে করি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার প্লাস মাইনাস 0 সহ, যে 0 সহ 0 1 2 3 4 এগুলো সহ, এর আগে আবার মাইনাসের গুলো এদিকে বাম দিকে আস্তে আস্তে মাইনাসের বাড়তেই থাকে। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কি? এটা ইম্পর্টেন্ট। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যার ভ্যালু আমরা বলতে পারবো, জানি, সেটা মূলদ, আর যেটা জানি না এটা অমূলদ। ফর এক্সাম্পল, যেমন মনে করো তোমাকে বলা হলো যে ln 2, আমরা কেউ ln 2-র ভ্যালু জানি না, আর জীবনে কেউ মুখস্থও করে না। 2-1জন তো করবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু অ্যাজ ইউজুয়ালি কেউ মুখস্থ করে না, যেহেতু এর ভ্যালু জানি না, এটা অমূলদ সংখ্যা। আবার যেমন √2 এর ভ্যালু কত? এর ভ্যালু 1.7, 1.4142, চলতেই থাকবে, সারা জীবনে শেষ হবে না, এটাও অমূলদ সংখ্যা। কিন্তু যদি তোমাকে এভাবে দেওয়া হয় √4, এটা মানে 2, এটা মানে কি 2, তাহলে এটা মূলদ সংখ্যা। যেগুলোর ভ্যালু আমরা জানি সেগুলো মূলদ, আর যেগুলো জানবো না সেগুলো অমূলদ। যেমন আরও কিছু এক্সাম্পল দিই। যেমন তোমাকে বলা হলো sin 30 ডিগ্রি, এর ভ্যালু কত? হাফ। এটা কিন্তু জানি, আমরা পড়ে আসছি, sin 30 ভ্যালু হাফ, তাহলে এটা মূলদ। এখন তারপরে তোমাকে দেওয়া হলো sin 0-র ভ্যালু কত? 0, এটাও মূলদ। sin 90-র ভ্যালু কত?
সাইন 90 ভ্যালু 1, এটার ভ্যালু জানি, তাই মূলত সাইন 30 পরে 60 দিলাম। সাইন 60 ভ্যালু √3/2, এটাও জানি মূলত, কিন্তু না জানলে কি হয়েছে, জানার মধ্যে যে একটা অজানা আছে √3/2, জানি তো ঠিক আছে, জানার মধ্যেই তো একটা অজানা আছে, √3 ভ্যালু তো জানি না। একটু আগে যেমন বললাম √2, এই যে √2 লিখছিলাম, তার ভ্যালু জানি না। যেমন √4 এর ভ্যালু জানি ঠিক আছে, কিন্তু √2 ভ্যালু জানি না। সিমিলারলি এই √3 ভ্যালু জানি না, তাই এটা অমূলদ। তার মানে সাইন 60 ভ্যালু অমূলদ। তোমাকে আরও দিলাম সাইন 31 ডিগ্রি, এটার ভ্যালু কত? 30 ভ্যালু জানতে মাথা নষ্ট হয়ে যায়, 31 ডিগ্রি কে জানে? অমূলদ, জানি না। কি লিখছো? বাংলা পারি না বেশি একটা। সোমাইয়া ইসলাম। ইংলিশ বলবো? ক্লাস ইউটিউবে হবে না? হ্যাঁ, ইউটিউবে তো হচ্ছে। দেখো তো নেট কাজ করে কিনা, কাজ করার কথা। সোমাইয়া ইসলাম লিখছে বাংলা পারি না বেশি একটা। ওকে, তাহলে আমি ইংলিশ টার্মগুলো বলার চেষ্টা করব যেখানে ছিলাম। তাহলে আমরা বলছিলাম কোনটি মূলদ। মূলদ মানে হচ্ছে রেশনাল, আর কোনটি অমূলদ ইরেশনাল। রেশনাল অ্যান্ড ইরেশনাল, রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার, আমরা এগুলো পড়তেছিলাম। তাহলে এই যে এখানে রেশনাল নাম্বার লেখা আছে, রেশনাল দ্যাট মিনস যেগুলোর ভ্যালু জানি সেগুলো রেশনাল, আর যেগুলোর ভ্যালু জানি না এগুলো ইরেশনাল। এগুলো এইটুকুই মনে রাখো। এবার এই যে ইরেশনাল নাম্বারের কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমি লিখছিলাম, এগুলো দেখবা। এই যে এই বিষয়টা একটু মাথায় রাখবা, পাই এবং ই এর ভ্যালু, এরা ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। পাই এবং ই, আরেকটা আছে ই, ওকে, এটাও অমূলদ ইরেশনাল নাম্বার। এরপরে দেখি আমরা দেখব প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি, অ্যান্ড কম্পোজিট নাম্বার কি? মৌলিক অ্যান্ড কম্পোজিট। মৌলিক হচ্ছে প্রাইম প্রাইম অ্যান্ড কম্পোজিট। মৌলিক হচ্ছে প্রাইম আর কম্পোজিট হচ্ছে যৌগিক। এগুলো আমরা পড়ে আসছি, নতুন করে পড়ার মনে হয় দরকার নেই। আমরা কোশ্চেনে বেশি গুরুত্ব দেবো মেইনলি। না স্যার বাংলায় ঠিক আছে স্যার, আমি বলেছি বাংলা বানান বেশি একটা পারি না। ও আচ্ছা, বাংলা বানান বেশি পারি না, আচ্ছা ঠিক আছে। ওকে, যেখানে ছিলাম মৌলিক সংখ্যা, এগুলো তুমি একবার করে পড়বা। এক কোনো মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11 এরকম। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এবং ছোট মৌলিক সংখ্যাটাই জোর, আর কোনো জোর মৌলিক সংখ্যা হয় না পৃথিবীতে। একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোর নাই, সবই বিজোড়। মৌলিক সংখ্যা মানে বিজোড় হবেই, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব কম্পোজিট বলছিলাম। এরপরে নেক্সট ওয়ান, এখানে একটা কোড আছে দেখো তো। মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 50 পর্যন্ত, মৌলিক সংখ্যা রয়েছে 15টি, আর 1 থেকে 100 পর্যন্ত আছে 25টা। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 10টা। এবং এই কোডগুলো তুমি মনে রাখবে। দেখো যে মৌলিক সংখ্যা মনে রাখার কোড 442, 232, 232, 1। এটার অর্থ হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, 10 থেকে 20-এর মধ্যে 4টা, 20 থেকে 30-এর মধ্যে 2টা। সিমিলারলি 30 থেকে 40-এর মধ্যে আরও 2টা, 40 থেকে 50-এর মধ্যে 3টা। এই সিরিয়াল মনে রাখবা। ওকে, এই যে বক্সটা এখানে দেওয়া আছে, সেই মৌলিক সংখ্যাগুলো কি কি আমি কিন্তু আগেই বলছি, ক্লাস শেষে এগুলো আবার তোমার গ্রুপে দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে এগুলো 1বার 2বার একটু চোখ বোলানো। ওকে, তোমাকে এত বেশি এই ম্যাথে গুরুত্ব দিতে হবে না, মেন্টাল অ্যাবিলিটিতে এত গুরুত্ব দিতে হবে না, কারণ এখান থেকে এত বেশি কোশ্চেন থাকে না, কম থাকে। সুতরাং তুমি যেগুলো পড়তেছিলে ওগুলোই কিন্তু বেশি করে পড়বা। এগুলোতে এই যে 1বার করে পড়বা, এইটুকু পড়তে বেশি সময় লাগে না। ভাইয়া কাছে তো কোনো বই নেই, আর আছে মাত্র 5 দিন, এই কয়দিনে গণিতে কি করবো নি? কিছুই করার দরকার নাই। আজকে একটা ক্লাস করতেছো, এই ক্লাসের প্রতি আবার তুমি ধরো, এখন ধরো 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট 1.5 ঘন্টা ক্লাস করলা, তুমি কালকে 1.5 ঘন্টা দিয়ে ধরে এটা আবার একবার দেখবা। তোমার নতুন করে কিছু করার দরকার নাই, এবং আরও কম সময় দিবে, 1 ঘন্টা দেখবা। এই 5 দিনে ধরো
5টা ক্লাস তো, আজকে এটা 1 ঘন্টা গেল, কালকে 2 ঘন্টা যাবে, নতুন আরেকটা ক্লাস হবে মনে করো, কালকে যদিও ক্লাস নাই, অফ করে রাখছি, তো পরের দিন 2টা ক্লাস আছে, ধরো প্রত্যেক দিন তুমি ম্যাথে 2 ঘন্টা করে সময় দাও, ওকে? তোমার নতুন করে আর কিছুই করার দরকার নেই, এইখানে যতখানি পড়াবো ততখানি পড়বা, এর মধ্যেই তোমার কমন থাকবে, শুধু বুঝে যাও, তোমার নতুন করে কিছুই করতে হবে না। স্যার এই ক্লাসটা কি সিইউ আর সি ইউনিটের, সিইউ এর সি ইউনিটের প্রবলেম সলভিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলেন? হ্যাঁ, কথা সত্য, মোস্ট ইম্পর্টেন্টে যাওয়া উচিত। এই মৌলিক সংখ্যা এটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা, আমরা 2-একটা কোশ্চেন দেখলে বুঝবা, ওকে? এরপরে যেমন বলছে কোন দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24 হবে? দেখো তো এর মধ্যে কি কি পারবা না, তুমি অপশনটা চেক করো, গুণ করলে 10 হবে, যোগ করলে 10 হবে, আর গুণ করলে হচ্ছে 24, দেখো 4 6 24 এটা হয়, 4 আর 6 গুণ করলে 24 হয়, হয়েছে তো, যোগ করলে আবার 10 হয়, কথা সত্য হয়ে গেছে, অপশন চেক। পরের কোশ্চেনটা একটু দেখো, শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, তাই তো? একটু আগে দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা। এরপরে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার ড্যাশকে 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে? বিজোড় স্বাভাবিক সংখ্যার কত গুণকে, দ্বিগুণকে 4 দ্বারা ভাগ করলে, বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরো একটা 5 নিলাম, 5-এর স্বাভাবিক সংখ্যার কত, 3 গুণ 2 গুণ দ্বিগুণ, যদি দ্বিগুণ নেই 5 দুগুণে 10 হয়, 10কে 4 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে না, বাদ, দ্বিগুণ বাদ, তাহলে 3 গুণ নাও, 3 5 15, 3 গুণ যদি নিই 3 5 15, 15কে 4 দিয়ে ভাগ করলে 3 থাকে, হয় না, ওকে? বর্গ নাও, 5-এর বর্গ কত, 5 5-এ 25, 25কে 4 দিয়ে ভাগ করো, দেখো 1 থাকে, সুতরাং বর্গ অ্যান্সার হবে। তুমি শুধু অপশন চেক করলেই হবে, এরকম 2-একটা কোশ্চেন নিজে নিজে পারবা এমনি। ই এবং পাই কোন ধরনের সংখ্যা? একটু আগে বলছিলাম পাই এবং ই অমূলদ সংখ্যা, মনে আছে কিনা দেখো, অমূলদ সংখ্যা। এরপরে এগুলো ইংলিশ কোশ্চেন 2-একটা আসে, দেখবা, এই সিইউ দেয় মাঝে মধ্যে, এগুলো ইংলিশ পড়লে পড়বা, না হলে এগুলো বাদ, এগুলো নিয়ে তোমার নতুন করে কাজ করার দরকার নেই। এখানে দেখো, এটা একটু দেখো, যে মেন্টাল অ্যাবিলিটি চাইছিলা, বলছে এবিসি অ্যান্ড ডি আর নাম্বারস অফ ডিফারেন্ট ভ্যালুস, অর্থাৎ এবিসিডি 4টা বিভিন্ন ধরনের নাম্বার, যেখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ডি, কি লেখা আছে, এ প্লাস বি ইকুয়াল ডি দেওয়া আছে, আবার এ বি সি ইকুয়াল 0, হুইচ ওয়ান অফ দিস নাম্বারস ইজ 0, এর মধ্যে কোনটা 0 হবে? দেখো এ প্লাস বির যোগফল কিন্তু ডি দেওয়া, সুতরাং এই যে সি দিয়ে গুণ করার কারণে এ বি 0 হয়েছে, সুতরাং সি 0, সি 0, বলছে হুইচ ওয়ান ইজ 0, কোনটা 0, সি 0, সি 0। কি লিখছে অ্যান্সার? আগেরটা বুঝি নাই, সময় আসলাম লিখছে ডি, কোনটা ডি অ্যান্সার যেন ছিল? আশরাফুল লিখছে আগেরটা বুঝি নাই, আগেরটা কোনটা? আগেরটা এটা করছিলাম ই এবং পাই। দেখো আমরা পাই এর ভ্যালু কত জানি, পাই 3.1416 লিখি, আসলে কিন্তু তা না, এটার পাই এর ভ্যালু, এই পাই এর অ্যান্সার হচ্ছে 3.14159183, এভাবে চলতেই থাকবে, এটা শেষ হয় না সারা জীবনও, যেহেতু যেটার ভ্যালু শেষ হয় না, এটা যেটার ভ্যালু শেষ হবে না এটা অমূলদ সংখ্যা, আর ভ্যালু যদি শেষ হয় এবং যদি তার নাম্বার জানি, শেষ হইতে হবে এবং জানতে হবে, তাহলে সেটা মূলদ সংখ্যা। আরেকবার বলছে 6 নাম্বার কোনটা, 6 নাকি বুঝে নাই, 6 কোনটা, এটা, আচ্ছা লক্ষ্য করো তো, যদি আমি এভাবে করি 2 ইন্টু 0, এটা মানে কিন্তু 0, জানো, 2 + 3 ইন্টু 0, এটাও কিন্তু 0, অর্থাৎ 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলেই 0 হয়, সুতরাং যেহেতু এখানে সি দিয়ে এটাকে গুণ করা হচ্ছে, এ বি গুণ করা হচ্ছে, সুতরাং সি 0, কারণ এ বি তো আর 0 না, ওখানে 0 হইতে পারে যদিও, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপাতত সি এ বি 0 না, সি এসে নতুন করে ভর্তি হয়েছে, তাই সিকে 0 বানাই দিচ্ছি, 0 দিয়ে কোনো কিছু গুণ করলেই 0 হয়, এ বির মান তো কিছু একটা দেওয়া আছে, বলা হয়েছে, সুতরাং এ বি তো 0 না, ওকে? সামনে আগাই। এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল
উইথ নো রিমাইন্ডার বাই 4, 4 দিয়ে ভাগ করলে কোনটাতে কোনো রিমাইন্ডার থাকবে না, ভাগশেষ থাকবে না। একটা নাম্বার আমরা কখন বুঝবো এটা 4 দিয়ে যায় কি না? আমরা লিপ ইয়ার পরে আসছি না, 4 দিয়ে যায় কি না? দেখো তো লিপ ইয়ার মনে আছে কি না? কোনো সাল যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটাই আমাদের লিপ ইয়ার, মনে আছে কিনা দেখো। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে একটা নাম্বার 4 দিয়ে ভাগ যায়। এখন 4 দিয়ে ভাগ যাওয়ার জন্য বুঝবো কেমনে? 4 দিয়ে ভাগ যাওয়ার জন্য বুঝবো, এটার মেইন হচ্ছে যে যদি সেই নাম্বারের লাস্টের 2টা ঘর 4 দিয়ে ভাগ যায়, লাস্টের শুধু 2টা, দেখো তো 33কে 4 দিয়ে ভাগ যায় না, 56কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা অ্যান্সার। 69 4 দিয়ে যায় না, 17 4 দিয়ে যায় না, বাদ। সুতরাং একটাই অপশন। ওকে, আমরা সামনে আগাই। এগুলো এমনি পড়বা, এগুলোর কোনো কাজ নাই। আমি যেগুলো বলতেছি এগুলো পড়বা, যেগুলো বলতেছি না এগুলো পড়ার দরকার নেই। আর যদি কারো সময় থাকে তাইলে তো অবশ্যই তুমি করবা, এগুলো সময় থাকলে অবশ্যই করবা। নয়ন রায় লিখছে আমি একটু বুঝি কম, কোনটা বুঝো না সেটা অবশ্যই মেসেজ দিবা, কিন্তু ওই সালাম দেওয়ার মেসেজ নষ্ট করো না। সালাম দেওয়া নেওয়ার কাজ শেষ। আচ্ছা, এখানে দেখি তো, হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন এ চেস বোর্ড। একটা চেস বোর্ড বুঝো তো, দাবার যেটা চেস বোর্ড। ইফ ইচ প্লেয়ার হ্যাজ গট 16 পন্স টু প্লে উইথ, দেখো তো হাউ মেনি স্কোয়ারস, কতগুলো স্কোয়ার আছে চেস বোর্ডে? দাবা খেলো কে দেখো তো। আমরা কোথায় ছিলাম? হাউ মেনি স্কোয়ারস, দাবা খেলো কে, দাবা দেখো তো। দাবা খেলার জন্য আমাদের এক একজনের 16টা করে গুটি থাকে, এটা জানো তো, এক একজনের 16, তাহলে 16 16 32, ওটা তো থাকবেই। এছাড়াও মাঝখানে কিন্তু আরো 4টা ঘর থাকে, জানো? তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 5 6। এখন তুমি বলবে এর সাথে মেন্টাল অ্যাবিলিটি কি রিলেশন? কোনোই রিলেশন নাই। রিলেশন হচ্ছে তুমি যেহেতু দাবা খেলো, দাবা সম্পর্কে তুমি জানো না কেন, মানে দাবা খেলতে পারো কিন্তু কতগুলো ঘর আছে এটা তুমি জানো না, এটাই তোমার মেন্টাল অ্যাবিলিটি। এখন আরও একটা বিষয়, আরেকজন বলবে স্যার আমি জীবনেও দাবা খেলি নাই। তুমি কেন খেলো নাই? খেলতে হবে না, কিন্তু পৃথিবী সম্পর্কে তোমাকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। ওকে স্যার, সাধারণ গণিত কি আসবে নাকি গাণিতিক বুদ্ধিমত্তা আসবে? দুইটাই, সাধারণ গণিত প্লাস গাণিতিক বুদ্ধিমত্তা দুইটাই থাকবে, দুইটাই। ওকে, আমরা পরেরটাতে যাই। আমরা তাহলে গণিতে একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করবো, এগুলো শুরুর দিকে তো। দেখো তো এবার গাণিতিক, এটা একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তুমি খুঁজো কোনটার সাথে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ, 3 গুণের সাথে আরো দ্বিগুণ যোগ করলাম, মোটে 5 গুণ, তাই না? 5 গুণন, দেখো এর মধ্যে কোনটাকে 5 দিয়ে গুণ করলে 90 হয়? 5 দিয়ে গুণ করলে কত হবে? 90 হয়। 5 18 90, তার মানে 18 অ্যান্সার। বুঝো নাই? 18-র দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে বা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলেই 90 হয়। 5 18 90। হ্যাঁ, একেবারে সহজ, কিন্তু ভাষাটা একটু ভাঙ্গাই দিছি। ডাইরেক্ট যদি বলতো 5 দিয়ে গুণ করলে 90 হয় তাইলে সহজে বুঝতাম। দেখো ভাষাগত একটু কেমন যেন দিছে। দাবা কখনো খেলিনি, আসলে পারতামও না। মানে ওই যে তুমি যে খেলো না, এটা তো তোমার হচ্ছে যে ল্যাকনেস। তুমি যে জীবনে এখনো দাবা হাতে ধরো না, এটাও তোমার ল্যাকনেস। ওই যে বাঁচতে হলে জানতে হবে। আমি যখন হলে ছিলাম, হলে জীবনে কখনো মানে কার্ড খেলতাম না, কিন্তু কার্ড সম্পর্কে জানতাম, এখনও জানি। জীবনে খেলতাম না বললে ভুল হবে, একদিন মনে হয় খেলছি, মানে এমনি 3 জন মিলে, কিন্তু কার্ড সম্পর্কে জানি, কারণ আমাদের ম্যাথে আবার কার্ড সম্পর্কে পড়াইতেও হয়। পরেরটাতে আসি, যেখানে ছিলাম এখানে দেখো 1x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? দেখো তো দুইটা বিজোড় সংখ্যা, যে 1x মানে তো একটা x, তাই তো? 1x মানে কি? একটা x। দেখো তো একটা x আর একটা y, দুইটা বিজোড় সংখ্যা। তুমি দুইটা বিজোড় সংখ্যা নাও, 3 আর 5 নিলাম, দুইটা যোগ করলেই কিন্তু জোড় হয়। দেখো যোগ করলে জোড় হয়, দুইটা বিজোড় সংখ্যার যোগফল বিয়োগফল সবই জোড় সংখ্যা। তাহলে কোথায় আছে x + y? ডিতে আছে। দেখো
কারো কোনো কোশ্চেন? এগুলো এই যে ছোটোখাটো থাকে, একেবারে সহজ থাকে, বেশি কঠিন থাকে না। সিইউর জন্য একেবারেই সহজ, আর ইউ যারা পরীক্ষা দিবে একেবারেই সহজ থাকবে, কারণ ওরা জানে যে তোমরা ম্যাথ কম পারো, এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ঠিক আছে, পরেরটাতে আসি। 12 নাম্বার। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 49। দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো তো, প্রথম দুইটা সংখ্যার গুণফল কত? 42। দেখো তো কোন কোন সংখ্যা গুণ করলে 42 হয়? 6 এবং 7। দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে দ্বিতীয় যদি এটা হয় 7 এবং তৃতীয় সংখ্যাও 7, 7 7 49। তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? 7। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 49, 7 7 49। তাহলে 6 7 7, তার মানে মাঝখানে আছে 7। ওকে, অথবা তুমি এটা বলতে পারো, যেহেতু দ্বিতীয় এখানেও আছে দ্বিতীয়, এখানেও আছে দ্বিতীয়, তাহলে এখানে গুণ করো, এটা ভাঙাও। 42কে ভাঙলে 6 গুণ 7, আর এটাকে ভাঙলে 7 গুণ 7, তার মানে মাঝখানের জন্য এই যে কমন 7 7, তাই 7 অ্যান্সার। বিভিন্ন উপায়ে নিতে পারো। কি বুঝো নাই? এগুলো সহজ আছে। আমরা পরেরটাতে যাই। কোন সংখ্যার 8 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 72 হয়? কোন সংখ্যার 8 গুণ থেকে দ্বিগুণ? তার মানে 8 গুণ থেকে 2 গুণ বাদ দিচ্ছি, তাহলে থাকে 6 গুণ। দেখো এর মধ্যে কোনটাকে 6 দিয়ে গুণ করলে 72 হয়? 5 12 60, 6 12 72, 12 অ্যান্সার। তাইলে তাই হয় না? 12 8 গুণ 8 12 96, তার দ্বিগুণ 24, 96 থেকে 24 বাদ দিলে 72 থাকে। অথবা 8 গুণ থেকে দ্বিগুণ বাদ 8-এর দ্বিগুণ, 8 গুণ আর দ্বিগুণ তো 6 গুণ থাকে। কোনো কোশ্চেন? এরকম আরও আছে, এগুলো দেখবা। ওকে, আমরা সামনে আগাই। এখানে দেখি একটি সংখ্যার 1/4 হতে 4 বিয়োগ করলে 20 হয়। সংখ্যাটি কত? কি বুঝলা? একটি সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে বিয়োগ ফল হয় 20। লক্ষ্য করো, 4 বিয়োগ করছে 1/4 থেকে, মনে করো এক্স এর 1/4 মানে 1/4, তার থেকে 4 বাদ দিছে, ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে এখান থেকে লিখতে পারি x/4 ইকুয়াল টু 4 যে পাশে প্লাস হবে 24। তাহলে x ইকুয়াল টু 4 দিয়ে গুণ, 4 24 96। দেখো 96 আছে। কোনো কোশ্চেন আছে? কিছু নাই, সামনে আগাই। এরপরে কোন সংখ্যার একক দশক শতক স্থানীয় অংশ XYZ হলে সংখ্যাটির রূপ কি হবে? দেখো বীজগণিতের সংখ্যাটা লিখতে হলে একক মানে হচ্ছে এটা 1 দিয়েই গুণ হবে, দশক মানে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে, আর শতক মানে 100 দিয়েই গুণ করতে হবে। তাহলে একক অংশ x, এটা x থাকবে, একে থাকবে x, y এর সাথে y 10y, আর z হচ্ছে 100z। কোথায় আছে খুঁজে? 100z 10y, কই 10y প্লাস x। ওকে, বীজগণিতে এটাই নিয়ম। যদি XYZ বা ABCD একক দশক স্থানীয় এগুলো অঙ্ক থাকে, তাহলে যা বলবে সেই সংখ্যা দিয়ে আগে গুণ করতে হবে। একক মানে 1 দিয়ে গুণ, 1 দিয়ে তার গুণ করতে হয় না। দশক মানে 10 দিয়ে গুণ, শতক বললে 100 দিয়ে গুণ। ওকে, এরপরে এটা মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল 93 হলে সংখ্যাদ্বয় কত? তাহলে যেটা 93 বর্গের অন্তর, তোমাকে তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি সংখ্যাদ্বয় চায় তাহলে এর মাঝখানে 1 বাদ দিবা অথবা 1 যোগ করব। 1 বাদ দিয়ে 2 ভাগ করবো, তাহলে ছোট সংখ্যা পাবো। 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো। তাহলে 93 থেকে 1 বাদ দিলে 92 থাকে, তাকে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 46। আর 92-র সাথে 1 যোগ করলে, 93-র সাথে 1 যোগ করলে 94/2, তাহলে কত হবে? 47। তাহলে 46 আর 47 দুইটা সংখ্যা খুঁজে আছে কোথায়? 46 ও 47 সবসময়। এবার এরকম আরও অনেক কোশ্চেন আছে, কিন্তু এগুলো এটা মাথায় রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা তোমার এইবারের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে দুইটি সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা দুইটি কত।
যে সংখ্যা থাকবে ছোট সংখ্যা যদি চায় 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বড় সংখ্যা চাইলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু এখানে দুইটাই চাইছে, তাই দুইটাই বের করতে হয়েছে। এরপরে এরকম একটা ম্যাথ একটু আগে করলাম। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, তার মানে 5 গুণ 7, 5 গুণ 7 গুণ করলে 35 হয়। দ্বিতীয় তৃতীয়, এটা যদি দ্বিতীয় হয়, দ্বিতীয় তৃতীয়, দেখো এখানে কত কত গুণ করব, 7 লং 63, 7 গুণ 9। তো বলছে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা যে কমন, যেটা ওখানেও কমন ছিল দ্বিতীয় কমন, এখানেও দ্বিতীয় কমন, দ্যাট মিনস দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7, ওইখানে 7 দেওয়া আছে। এরকম একটা ম্যাথ কিন্তু আগেও করছিলাম। ওকে, আমি আবারও বলতেছি, তুমি তোমার পড়াকেই গুরুত্ব দিবা, এই পড়ায় এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। আজকে ক্লাস করতেছে, এই ক্লাসটা আরেকবার রিপিট করবা, তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ক্লাসটা আরেকবার দেখবা, শেষ। ওকে, 5টা 6টা ক্লাস যাই হোক, যতখানি ক্লাস হবে ততখানি ক্লাস তুমি আজকে একবার দেখতেছো, আরেকবার দেখবা, যদি সময় পাও আরেকবার ট্রাই করবা, এটাই তোমার কাজ। এরপরে এরকম কোশ্চেন পড়ে আসছি, এগুলো বাদ। যারা ইংলিশ একটু বুঝো অথবা ইংলিশ অ্যান্সার করতে চাও, তুমি, আমি জানি না তুমি কোন কোন ইউনিটে এক্সাম দিবা, ইউনিট তো অনেকগুলো আছে, একটাতে ইংলিশ বেশি চায়, ইংলিশেই কোশ্চেন থাকে, তাহলে ইংলিশ পড়তে পারো, না হলে এগুলো বাদ দিবা। পরস্পর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560, বলছে শেষ 5টির যোগফল কত। দেখো 10টা সংখ্যা যোগ করে প্রথম 5টার যোগফল, 5টার যোগফল হচ্ছে প্রথম 5টা। যদি প্রথম 5টা আমার এরকম হয়, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, 1 2 3 4, এক্স প্লাস 4, এগুলো যোগ করে কত হয়েছে? 560। যোগ করো, যোগ করলে কত পাবো? যোগ করলে কত পাচ্ছি? এক্স কয়টা? 5টা, যেহেতু 5টা, 5x, 1 2 3 4, যোগ করলে কত হবে? 4 একে 5, 2 3 5, তার মানে 10 ইকুয়াল টু 560। বাংলা ইংলিশ লিখতেছি কেন? তাহলে 5x ইকুয়াল টু 550, 10 বাদ দিছি, তাহলে x ইকুয়াল টু কত হবে? 5 দিয়ে ভাগ করো, 110। ওকে, এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে পরের কত? পরের 5টা সংখ্যা, পরের 5টা তাহলে কত হবে? দেখো প্রথম সংখ্যাটা এখানে লাস্টের সংখ্যা ছিল কত? 1104, তাহলে পরের সংখ্যাটা কত হবে? 115, 116, 117, 118, 119, এই না? দেখো তো, তাহলে 10টা সংখ্যা যোগ করো, কত হয়? 500 তো হবেই। এরপরে কত আছে? এরপরে হচ্ছে এই যে 16 আর 19 মিলে, দেখো 17 আর 18, 17 18 যোগ করলে কত হয়? 35, 35। এরপরে হচ্ছে 16 আর 19 মিলে, 16 আর 19 মিলে কত হবে? এখানে 20, 20 আর 15, 15 15 30, 50, তার মানে 85। আর এখানে আরও 500 আছে, তার মানে 585। তুমি যোগটা নিজের মতো করেও করতে পারো, আমার মতোই করতে হবে, বিষয়টা এমন না। ওকে, যোগগুলো নিজের মতো করতে পারো। অথবা আর একটা ভালো অপশন হচ্ছে, যেহেতু প্রথম 5টা সংখ্যার যোগফল এখানে 560, তাহলে এর সাথে আরও কত যোগ করতে হবে? পরে ওই যে বাড়তে থাকবে, বাড়তি সংখ্যাগুলো যোগ করতে হবে। ওকে, বাড়তি সংখ্যাগুলো কত? এই যে এদিকে 85 চলে আসছে, তার মানে এদিকে 60 ছিল, 60 বাদ দিয়ে আরও 35 যোগ হয়, মানে 5 6 7 8 9, এই সংখ্যাগুলো এসে যোগ হয়ে যাবে। নিজের মতো করে যোগ বিয়োগ করবো। ওকে, 22 নম্বর বুঝলাম না কিছুই, আবার দেখি তাইলে। Again, কাজ করে না কেন?
ছিলাম কই? এখানে ছিলাম। দেখো 10টা সংখ্যা আছে, তুমি 10টা সংখ্যা কেমনি নিবা? পরস্পর 10টা সংখ্যা, পরপর 10টা সংখ্যা, সিরিয়ালে 10টা, সিরিয়ালে 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মধ্যে প্রথম 5টার যোগফল দেওয়া আছে। তুমি প্রথম 5টা কেমনে নিবা? মনে করো প্রথম 5টা আমরা কেমনে ধরি? প্রথমটা যদি আমার এ হয়, প্রথমটা যদি এ হয়, দেখো তো প্রথমটা যদি এ হয়, কালনি, প্রথমটা যদি আমি এ লিখি, পরেরটা কত হবে? আরও এক বেশি পরেরটা। যদি প্রথমটা 2 হয়, পরেরটা 3, মানে এক বেশি, পরেরটা 4, আরও এক বেশি, এভাবে পরেরটা a+1, এর পরেরটা হবে a+2, এর পরেরটা হবে a+3, এরপর হবে a+4। দেখো তো হয়েছে কিনা? অ্যাড সাউন্ড কেন? ফ্যান চলতেছে নাকি? সাউন্ড হচ্ছে না ফ্যান না এসি চলতেছে? দাঁড়া অফ করে দিই। আরেকবার একটু বলেন, এটা প্রথমে কি লিখেছেন? 22 নম্বর। ওকে, আচ্ছা। তো আমরা বলছিলাম যে সিরিয়ালের সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না। 5টা সংখ্যা আছে, তাদের যোগফল দেওয়া আছে 560। তাহলে যদি প্রথম 5টার সংখ্যা দেওয়া থাকে a+1, a+2, a+3, a+4, এদের যোগফল কত? 560, 560। তাহলে যোগ করো। এখানে এ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে 5টা এ সংখ্যা আছে কত? 1, 2, 3, 4। যোগ করো তো কত হয়? 1 আর 4 5, 2 3 5, 2টা 5 হয় 10, তার মানে হচ্ছে 560 ডান পাশে আছে। এই 10 ওই পাশে যা মাইনাস করে দাও, তাহলে 5a, তাহলে 5a মিলে কত হবে? 5a 10 মাইনাস করলে থাকে 550। অতএব এ, তাহলে 5 দিয়ে ভাগ দাও, 5 5-এর মধ্যে একবার, এই 5-এর মধ্যে একবার, এই শূন্যের মধ্যে শূন্যবার, কারণ আমরা একটু আগেই বলছিলাম শূন্যকে যে কোনো কিছুতে ভাগ করলে শূন্য হয়। তাহলে এর ভ্যালু 110। তাহলে আমার এখানে লাস্টের সংখ্যাটা কত হবে? a+4 ধরছিলাম না, এইখানে সংখ্যাটা হচ্ছে 114। এ মানে তো 110, আরও 4, 110 ছিল, আরও 4, 114। এইখানের সংখ্যা প্রথম 5টার লাস্টের সংখ্যা 114। বলছে শেষের 5টার যোগফল কত? শেষ 5টা, 10টার মধ্যে এখানে 5টা নিছি, তাহলে শেষের 5টাগুলো 5টা কি কি হবে? পরেরটা হবে 115, এরপরে হবে 116, এরপরে হবে 117, এরপরে 118, এরপরে 119। দেখো তো 5টা হয়েছে না? এবার যোগ করো, তুমি নিজের মতো করে যোগ করো। লক্ষ্য করো, এর ভ্যালু 110, তার মানে এখানে বসায় দেখছি এটা 114। এটা যদি 114 হয়, এরপরের সংখ্যা 115, তাহলে এখানে সংখ্যা আছে 110, 11, 12, 13, 14, এই 5টার যোগফল 560। পরের 5টা 115, 16, 17, 18, 19, এই 5টা যোগ করে দেখো কত হয়। আমার কত? 585 আসছিল, তোমারও তাই আসবে। দেখো এই যোগফল চাইছে, বলছে পরের 5টার যোগফল কত। ওকে না ভাই, আপনি কথা বললে কিছু শোনা যাচ্ছে না, কথা না বললে সাউন্ড হয়। এখন সাউন্ড তো অফ করে দিছি। এখন মেবি এটা বুঝতে পারার কথা। যোগ করে দেখো কত হয়, তুমি নিজের মতো করে যোগ করো। আমি কেমনে যোগ করি? সহজ পদ্ধতি হচ্ছে, এখানে দেখছিলাম যে এই যে 17 আর 18 আছে, এখানে তো 5টা 500 তো আছেই। এই যে 100, 100, 100, 100, 100, 5টা মিলে তো 500 হবেই। আর এখানে আছে 15, টাক। এই যে এই 17 আর 18 মিলে হচ্ছে 35, আর এখানে এই যে 16 আর 19 মিলে হচ্ছে 20 আর 15, আরও 35, তাই হয় না? 20 আর 15, আরও 35, এই দুইটা মিলে 35, আর এখানে আরও একটা 15 আছে। যোগ করে দেখো, 35, 35, 70 আর 15, এই মিলে 85, 85। তুমি নিজের মতো করে যোগ করো, আমার মতোই সবসময় করতে হবে বিষয়টা এমন না। যেভাবে পারো, একটা পদ্ধতিতে গেলেই হয়েছে। মেবি বুঝতে পারার কথা। পরেরটাতে আগাই। ওকে, নেক্সট ওয়ান। একটু আগে দেখলাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 দেওয়া আছে। বলছে বড় সংখ্যাটি কত? বড়টা চাইলে আমরা কি বলছিলাম? 1 যোগ করে 2 দিয়ে ভাগ দেব। 1 যোগ করলে হচ্ছে 200, তার 2 দিয়ে ভাগ করলে হয় 100। একেবারে সহজ। কোনো কোশ্চেন?
একটু আগে এটা করছিলাম। নেক্সট ওয়ান, দুটি বর্গের অন্তর 47, আবার 47 দেওয়া আছে। কোন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হয়? দুইটা চাইছে, তার মানে ছোটটা আগে বের করি। ছোটটা হচ্ছে 1 বিয়োগ করলাম 46, 46/2, তার মানে 23। শুরুতে কোথায় 23 আছে? একমাত্র 23 অপশন। ওকে, সামনে আগে আমরা। নেক্সট ওয়ান, 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় হবে? লক্ষ্য করো তো কি বললো। আল্লাহ, লক্ষ্য করো, 5টা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, 5টা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, গুণফল বিজোড় হলে বলছে উক্ত 5টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় হবে। দেখো তো, পূর্ণ সংখ্যা তুমি নিতে থাকো, কিন্তু বিজোড় হইতে হবে। আমি নিলাম 3, 5, 7, তারপরে 1, আর কত নেব 9। এগুলো যতই গুণ করো এটা বিজোড়ই হবে। এটা কি হবে? করে দেখো, এটা বিজোড় হবে। তুমি করো, গুণ করে দেখো, বিজোড় হবে। অর্থাৎ বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় বিজোড় হয়। কিন্তু এর মধ্যে ভুল করেও যদি একটা জোড় সংখ্যা ঢুকাই দাও তাইলে কিন্তু আর হবে না, তখন সবই জোড় হয়ে যাবে। অর্থাৎ বিজোড় সংখ্যাকে যে কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে? জোড় হবে। সুতরাং 5টাই বিজোড় হইতে হবে। কয়টা বিজোড়? 5টাই বিজোড় হবে। এরপরে সামনে আগাই, এগুলো দেখবা, দরকার নাই এগুলো। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত? কি বুঝলা? 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8। প্রথম অঙ্ক 3 আর তৃতীয় অঙ্ক আর কত? 8। তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত? মাঝখানের অঙ্কটা কত হবে? দেখো, এগুলো যদি 9 দিয়ে ভাগ যাওয়ার আগে 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো তো, এর সাথে কত যোগ করলে 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হচ্ছে এখানে একটা মনে করো x আছে, এই x এর মান কত সেটা দিস। এদের সবগুলোর যোগফল যেন 3 দিয়ে ভাগ যায় সেরকম একটা সংখ্যা নিতে হবে। ওই যে 7 হলে হয়, দেখো 8 আর সাথে 15, 15 3 দিয়ে যায়, এই 3 তো 3 দিয়ে যায় বাদ। ওকে, একমাত্র 7 অ্যান্সার হয়। দেখো, তাহলে আমরা এখানে আরো একটা বিষয় শিখলাম যে কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সংখ্যার যে অঙ্কগুলো থাকবে বা ডিজিট, এদের যোগফল হবে 3 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্য হলে 9 দিয়ে হতে পারে। ওকে, তার মানে 2 বার 3 দিয়ে বিভাজ্য হবে। তারপরে if n is any integer which of the following is always an odd integer? n is any, n যাই হোক, অড হইতে হলে একটা প্লাস বিজোড় সংখ্যা থাকতে হবে। প্লাস বিজোড় সংখ্যা কই আছে দেখো তো, এই যে এখানে সবগুলোই প্লাস বিজোড়। কিন্তু n যদি বিজোড় হয়, বিজোড় বিজোড় মিলে তো জোড়, বিজোড় বিজোড় মিলে জোড় হবে না, যে এটা কিন্তু জোড়। তার মানে 2n + 1 সবসময় বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার প্রতীক হচ্ছে 2n + 1, আর 2n হচ্ছে জোড় সংখ্যার প্রতীক। 2n কি? জোড় সংখ্যার প্রতীক। এই জন্য একটু আগে বলছিলাম যে কোনো জোড় সংখ্যা দিয়ে একবার গুণ করলে সব জোড় হয়ে যায়। তাহলে 2n + 1 হচ্ছে আমার বিজোড় সংখ্যার প্রতীক। এরপরে এগুলো দেখবে, আমরা সামনে আগাইতে থাকি, আমরা পরের চ্যাপ্টারে যাই। যেখানে জোড় বিজোড় সম্পর্কে অনেকগুলো ধারণা দেওয়া আছে, এগুলো একটু দেখবা। 2 দ্বারা বিভাজ্যতা। 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে লাস্টের সংখ্যা জোড় হইতে হবে, একবার লাস্ট ডিজিটটা। যেমন এই সংখ্যাটা জোড়, এটা 2 দ্বারা বিভাজ্য যায়, পুরো সংখ্যায় 2 দ্বারা ভাগ যায়। লাস্টে 5 আছে, এটা যাবে না। লাস্টে 5 আছে, 2 দ্বারা যাবে না, এটাও যাবে না। লাস্টে 0 আছে, 2 দ্বারা বিভাজ্য যাবে। অর্থাৎ লাস্টের ডিজিট যদি 2 দ্বারা বিভাজ্য যায়, পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য যাবে। এইটুকু মাথায় রাখবা। 4 দ্বারা বিভাজ্য আমরা পড়ে আসছি, এখানে আরও কিছু লেখা আছে, এগুলো দেখবা। 2, 4, 3 এগুলোই তুমি দেখবা। আর একটা 5, 3-এর জন্য দেখবা। ওকে, তারপরে 6 দরকার নাই। 5-এর জন্য হচ্ছে যে লাস্টে যদি 0 অথবা 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। লাস্টে কত থাকে? যেমন একটু আগে আমি নাম্বার দেখলাম, যেমন তোমাকে 55 দিলাম, লাস্টে 5 আছে, এটা 5 দিয়ে ভাগ যায়, 5 11 55। যেমন 75, 5 15 75, 5 দিয়ে যায়।
যেমন দিলাম 80, 5 16 80, লাস্টে 0 আছে, লাস্টে 0 অথবা 5 থাকলেই কেবল 5 দিয়ে যায়, আদারওয়াইজ অন্যরা কেউ 5 দিয়ে যাবে না। ওকে, এখানে কি বলছে 2 3 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়? দেখো তো কি বললো। 2 3 4 দ্বারা, এগুলো একটু কঠিন টাইপের, এটা আমার মনে হয় তোমার দরকার নাই, এটা রাখি। ওকে, আর যদি কেউ এটা বুঝতে চাও তাহলে একটু দেখো হালকা। 2 3 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা মানে হচ্ছে 3 অঙ্ক, এরকম হবে, 3 অঙ্ক হইতে হবে। বিজোড় যেহেতু লাস্টেই 3 থাকতে হবে, লাস্টে 3 বসবে, 3 বসে একটাই উপায়। আর 2 4 এখানে 2ও বসতে পারে, 4ও বসতে পারে। 2 4 এটা দুইটা সংখ্যা কত উপায়ে বসবে? 2 উপায়ে বসবে, তার মানে 2টি উপায়ে হতে পারে। ওকে, বুঝলে তো ভালো, না বুঝলে সামনে আগাও, এটা নিয়ে এত ই করার দরকার নাই, এগুলো আমরা সামনে আগাই, এগুলোর দরকার নাই। যদি x একটি ঋণাত্মক বিজোড় সংখ্যা হয়, y একটি ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হয়, তবে x y অবশ্যই। দেখো কি বলছে, x হচ্ছে ঋণাত্মক, মনে করো ঋণাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা, মানে -3 দিলাম, ধরে নিলাম x একটি ঋণাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা, y একটি ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা, ধনাত্মক 2 নাও, তাহলে x y কত হবে? x y হবে -6, যা হচ্ছে জোড় এবং নেগেটিভ, ইভেন, এই যে জোড় এবং ঋণাত্মক, ইভেন অ্যান্ড নেগেটিভ। বুঝো নাই কে কও? কোনো কোশ্চেন? ওকে, মিনহাজ 27 নাম্বার বুঝতে চাইছিলা, 27 নাম্বার আবার যাব, সঙ্গে সঙ্গে মেসেজ দিলে ভালো হয়, পরে মেসেজ দিলে তো এখানে যাওয়া টাফ। 27 নাম্বার না, 27 তো রেখে দিয়েছিলাম, 3535। ওকে, আমি আমার নাম্বার দেবো, যদি 27 নাম্বার বুঝতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, নাম্বার দেবো। যদি আমি আমার পরিচয় দিয়ে শুরু করি নাই, কারণ দেখছিলাম এখানে অনেকে মেসেজ করতেছিল ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শুরু হবে, যদি 2 মিনিট না 1 মিনিট লেট হয়েছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম তার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জাহিদ, গ্রামের বাড়ি বগুড়া, পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স, অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি মানে শিক্ষকতা পেশায় আছি 2019 সাল থেকে, রাজুগুত্রা মডেল কলেজে ছিলাম, এরপরে এখন বর্তমান আছি ঢাকা কমার্স কলেজ, এখানে প্রায় 5 বছর লেকচারার হিসেবে আছি। ওকে, তোমরা জানো ঢাকা কমার্স কলেজ বড়, অনেক বড় একটা কলেজ। ওকে, যেখানে আমরা ছিলাম। আর এই কোচিংয়ে তো ক্লাস নিতাম সেই 2012 সাল থেকে, 12 সাল থেকে 2024-25 সাল, 13 বছর। আমরা একটু সামনে আগাই দেখি। হ্যাঁ, যদি যে বড় ম্যাথ 27 নাম্বার বুঝতে চাইছিলাম, মিনহাজ যদি 27 বুঝতে চাও, 9410843007, সামনে একটা 01 আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিও, তাইলে 27 বুঝবো। ওকে, আপাতত এটা বাদ দিয়ে দিই। যেখানে ছিলাম, যদি এন এবং পি, এই যে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এই জোর বিজোর, এটা মেন্টাল অ্যাবিলিটির একটা বড় পার্ট, জোর বিজোর। তারপরে যে একটু আগে যেমন এক্স ওয়াই গুণ করলাম, -3 আর 2 ধরে নিলাম, এগুলো মেন্টাল অ্যাবিলিটির পার্ট, এগুলো মেন্টাল অ্যাবিলিটির পার্ট। যদি এন এবং পি দুটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, আর যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, দুইটা বিজোড় সংখ্যা হয়, দুইটা বিজোড়, ধরো একটা 3 নিলাম আর একটা 5 নিলাম, তবে নিম্নের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে? তো যোগ করতে হবে, নাহলে বিয়োগ করতে হবে, যোগ বা বিয়োগ করলে একমাত্র অযুগ্ম হবে। তো যোগ বিয়োগ হচ্ছে শুরুতেই আছে, যোগ বা বিয়োগ, তাহলে যুগ্ম হবে। ওকে, এরকম অনেকগুলো আছে, দেখবা এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো নিয়ে আর আমরা সামনে না আগাই। এটা দেখি, 3x+1 একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে। 3x+1 +1 যেহেতু আছে, তবে নিচের কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে? পরবর্তী মানে কি? বিজোড় মানে কি? দেখো 1 3 5, পরবর্তী বিজোড়ে যাইতে কিন্তু 2 বেশি হয়, 2 যোগ করতে হবে, তাহলে পরবর্তী বিজোড় মানে এর সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে হবে 3x + 3, কারণ 2 যোগ, একের সাথে 2 যোগ করলে 3 হয়, 3 কমন নিতে পারি, তাহলে হবে x + 1। খুঁজো, 1 নম্বরে আছে
ওকে, কারো কোনো কোশ্চেন? কি লিখছো? জেএনইউ তো এক্সাম হয়ে গেছে। সিইউ আছে তো, সিইউ আছে, সিইউ আরইউ আছে। সিইউ এর জন্য তুমি দেখো। এরপরে এগুলো দেখবা, আমরা আর জোর বিজন নেওয়ার কথা না বলি, সামনে আগাই। এগুলো দেখবা তুমি। এবার শতাংশে প্রকাশ, শতকরা, শতকরা আসি। ওকে, শতকরা প্রকাশ। দেখো, তার আগে ভগ্নাংশ দেখি। একটা ভগ্নাংশ লেখা আছে 3/5, এটাকে বলা হয় লব, আর এইটা হলো হর। যদি লব ছোট হয়, হর বড় হয়, তাহলে প্রকৃত ভগ্নাংশ, এটা হবে প্রকৃত ভগ্নাংশ। এগুলো আমরা পড়ে আসছি, নতুন করে নতুন করে পড়ার দরকার নেই, মনে থাকলে থাকলো, না থাকলে নেই। আর যদি উপরেই বড় হয়, 5/3 হয়, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত আর অপ্রকৃত, ওকে, প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশন। আবার যদি এরকম হয় যে 3 দিয়ে এটা ডিভাইড করলাম, 3 5-এর মধ্যে 1 টাইমস 2 থাকে, 1 2 3, এইটা যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, মিশ্র। আর এটা হচ্ছে অপ্রকৃত, ইমপ্রপার, এটা হচ্ছে প্রপার, প্রকৃত, প্রপার, PROPER, প্রপার। ওকে, তাহলে প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশ কেমনে পাইলাম? যে অপ্রকৃত থেকে এটা একজন আরেকজনের সমান হইতে পারে। যে 3 5-এর মধ্যে একবার যায়, 3 5-এর মধ্যে একবার গেলে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, সেই 2 উপর আর 3 তো নিচে ছিলই। এটাকে আবার যদি ওই দিকে যাইতে চাই, এইদিকে গুণ করবো, এই দুইটা গুণ করে এইটা দিয়ে যোগ করে দেবো, তাহলে 3 3 যোগ 5 যোগ 2 সব মিলে হয়ে যায় 5, 5 উপরে থাকবে আর নিচে 3 তো থাকবে, নিচেরটা অলওয়েজ নিচেই থাকে। তাহলে এই হচ্ছে আমার ভগ্নাংশ। এবং ভগ্নাংশকে শতকরায় প্রকাশ বলছে 3/5 এবং 7/8কে শতকরায় প্রকাশ করো। শতকরা মানে 100 দিয়ে গুণ দেবো। তাহলে 3/5 শুধু কি করবো, 100 দিয়ে গুণ দেবো। তাহলে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 5। শতকরা মানে একটা পার্সেন্টেজ সাইন থাকে, 5 100-এর মধ্যে 20 বার যায়, 5 দুগুণে 10 আর 0। তাহলে 3 20-এ 60, 60%। খুঁজো 60% শুরুতেই কোথায় আছে? একটাই অপশন নাকি দুইটা আছে? 60, এটাও আছে, এটাও আছে। এরপরে আরেকটা আছে 60%, যেহেতু দুইটা অপশন, তাহলে আমরা আরেকটা দেখি। এবার 7/8, 7/8 এটাকে 100 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে গুণ দেব, গুণ দিলে 4 দিয়ে ভাগ যায়, 4 4 এর মধ্যে যায় হচ্ছে, কালার চেঞ্জ করি, ওকে, 4 8-এর মধ্যে কতবার যায়? 2 টাইমস। আর 100-এর মধ্যে যায় 25 বার। 7 25-এ 75, 75/2। ওকে, এই 7 25-এ 75 কি বলছে? কি লিখলাম? 7 25 কিন্তু 75 না, 3 25-এ 75। 7 25-এ কত হয় দেখো তো? 8 25-এ 200, 7 25-এ হবে 175। কত? 175। 175-এর অর্ধেক কত? ওই 87 সামথিং, 87। এই যে নিচে যেহেতু 2 আছে, 87 পয়েন্ট সামথিং, 80.7.5, দ্যাট মিনস 87, এই যে 87.5। যেহেতু 8 দিয়ে 100-কে ভাগ যায় না, ওটা ফ্র্যাকশন হবে, আমরা আগে থেকেই জানি যদিও, কিন্তু তোমাকে দেখাইলাম। কি কি বুঝো নাই কও? কোনো কোশ্চেন? এটার অ্যান্সার কিন্তু এখানে করছে, আর এগুলো আমরা ভগ্নাংশ বুঝাইছি। সামনে আগাই। এবার বলছে এত পার্সেন্ট সমান কত? ওই যে এবার পার্সেন্ট দেওয়া আছে, ভগ্নাংশ বাইর করতে হবে। তাহলে পার্সেন্ট কত দেওয়া আছে? 66.23%। পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ দেব। তার আগে এই যে মিক্সড আছে, এটা গুণ করে দাও। দেখো 3 6 18, এভাবে লেখো, 3 6 18, 18-এর 8 হাতে থাকলো 1, 3 6 18-এর 1-এ 19, +2 করে দাও, বাই 3। পার্সেন্ট মানে 100, তাহলে এটা হচ্ছে উপরে 200,
বাই 3 আর এই 100 এই পার্সেন্ট মানে নিচে একটা 100। ওকে, এত পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ। যদি পার্সেন্ট থেকে ভগ্নাংশ চাই তাহলে 100 দিয়ে ভাগ। এবার দেখে এগুলো কেটে যায়, দুইটা জিরো বাদ, দ্যাট মিনস 2/3 অ্যান্সার। কি বুঝো না এটা একটু দেখো। কোনো প্রশ্ন? একটু লক্ষ্য করো। হয়েছে? সামনে আগাই। এটা একটু দেখো, একটা ম্যাথ দেখলেই হবে, বাকিগুলো একই রকম। তাহলে পরেরটাতে যাই। 0.5% নিচের কোন ভগ্নাংশটি এত এর সমতুল্য? মানে 0.5কে পার্সেন্টকে ভগ্নাংশ বানাইতে হবে। তো 0.5 0.5 মানে কত? পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে একটা 1 হয়, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য হয়, আর উপরে শুধু 5 থাকে। পার্সেন্ট দিলাম, তাহলে 5/10, আর এই পার্সেন্টের জন্য আরও একটা 100, 5 দিয়ে এটা কাটলে 2, তার মানে 1/200। এইটাই অ্যান্সার। আসো এদিকে দেখো, বি নাম্বার। ওকে, কারো কোনো কোশ্চেন? জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আয়েশা সিদ্দিকে লিখছে জি স্যার, ইয়েস স্যার। ওকে, আমরা সামনে যাই দেখি। এবার এই টাইপের ম্যাথ দেখো। 6%-এর 5% কত? 6%, পার্সেন্ট মানে 6/100, এর মানে গুণ 5%, 5/100। তাহলে উপরে যদি গুণ করে দিই, এখানে 5 দিয়ে কাটলে এটা কত হবে? কাটবো না, ভগ্নাংশে ফ্র্যাকশন বানাইছে, তাহলে আমরা ফ্র্যাকশন দিই না, কাটি। তাহলে 5×6 = 30, আর নিচে হচ্ছে 100-তে 2টা করে জিরো ছিল, 4টা জিরো, একটা জিরো কেটে যায় বাদ, তাহলে 3/100 1000। আমরা একটু আগেই বললাম যে দশমিক থাকলে ভগ্নাংশ করতে হলে একটা 1 দিই, তারপরে 1-এর পরে যত শূন্য, যতগুলো ঘর আছে। তাহলে আবার যদি দশমিক বানাই তাহলে 1-এর জন্য একটা দশমিক দিব, 0 পয়েন্ট দিব, দিয়ে এর পরে কয় ঘর? 3 ঘর আছে, উপরে 1 ঘর, তাহলে আরও 2টা জিরো দিয়ে 3 দেবো। এটাই অ্যান্সার। দেখো তো এটা কে বুঝো নাই? না বুঝলে আবার বুঝাবো। দশমিক বুঝো। দশমিক বুঝতে হবে। একটু দশমিক বোঝার চেষ্টা করে দেখো। ওকে, সবাই লিখছে বুঝছি স্যার, ধন্যবাদ বুঝার জন্য। এই টাইপের ম্যাথ কিন্তু আসে, এত এর এত পার্সেন্ট, এত এর এত পার্সেন্ট। পরেরটা দেখো, 29 সংখ্যাটি কোন সংখ্যার 10%? 290 এর যদিও সঠিক জানি। কোন সংখ্যার 10%? 29 কোন সংখ্যার, কোন সংখ্যা ধরলাম এক্স, এক্সের 10%, এর মানে গুণন 10% = 29। তাহলে এক্স, তাহলে কত যাবে? 29/10%। এই যে 10%, এটা কিন্তু পার্সেন্ট সাইন দিছি, ভালো করে লিখি। এক্স এর মানে এক্স গুণন 10% = 29, রেজাল্ট হচ্ছে 29। 29 কোন সংখ্যার 10%? তাহলে এখানে আরো লিখি, এক্স গুণন 10% মানে 10/100, পার্সেন্ট মানে নিচে 100, 29, একটা করে জিরো কাটে, তাহলে x/10 = 29। অতএব x = এই 10, ওইদিকে যে গুণ করে দাও, 290। এটাই অ্যান্সার। লাস্টে আগেই বলছিলাম। হ্যাঁ, এটা সহজ, কথা সত্য। তাহলে সামনে আগাই। এবার এটা দেখো, কোন সংখ্যার, তাহলে এক্স দিয়ে দাও,
এক্স কোন সংখ্যার 30% মানে গুণন 30, 30% মানে 30/100, এর 15% মানে 15 আরো 100 ইকুয়াল দিছে 18। তাহলে কি করব, এক্সটা রাখি, আমার তো এক্স দরকার, এগুলো সব ওই পাশে নিয়ে যাবো। 18 গুণন ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টে যায়, 100/30 আরও আছে 100/15। দেখো তো কি বোঝা নয়, কোনো কোশ্চেন? ওকে, তাহলে এবার কি করব, এটা দিয়ে একটা জিরো কাটে, জিরো কেটে যায়। 10 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা 5 দুগুণে 10 আর এটা হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটলে 3 6 18, এই 3 দিয়ে কাটলে আরও একটা 2, তাহলে কত থাকলো, 2 দুগুণে 4 আর ওইখানে 2টা জিরো আছে, আর কিছুই নাই। দেখো এটাই অ্যান্সার, 400 দেওয়া আছে। দেখো দেখো তো বুঝো কিনা, একটু মার্ক করো, বুঝলে আমাকে বলো। হয়েছে কিনা? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। পরেরটা, এগুলো কিন্তু ম্যাথ আসে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এগুলো একটু বড় টাইপের ম্যাথ, যদি কেউ বলো যে না এত বড় করতে চান এই মুহূর্তে বাদ দিবা, নতুন করে প্যারা নেওয়ার দরকার নাই। মনে করো 15টা ম্যাথ থাকবে ফর এক্সাম্পল, 10টা থাকলো, 10টার মধ্যে তুমি 6টা পারলে এনাফ, তুমি ভালো সাবজেক্ট পাইবা। আর যদি কেউ 8টা পায় সে তো একবারে টপ মোস্টে থাকবে। সো 10টার মধ্যে তোমার 10টাই পারতে হবে না। এরপরও আসি, দেখি কি চাইছে। বলছে 750 জন আবেদন, 7500 জন আবেদনকারীর মধ্যে 1500 জন নিয়োগ পরীক্ষায় উপস্থিত হতে পারল না। শতকরা কত ভাগ আবেদনকারী পরীক্ষায় উপস্থিত হলো? তাহলে উপস্থিত চাইছে, কিন্তু কতজন শতকরা। তাহলে অনুপস্থিত ছিল এতজন, নিয়োগ পরীক্ষায় উপস্থিত হতে পারলো না, 1500 অনুপস্থিত। 7500-র মধ্যে 1500 অনুপস্থিত, তাহলে উপস্থিত কত? 6000। উপস্থিত হচ্ছে 6000, আর মোট কত? 7500। যেহেতু শতকরা বলছে, গুণ দিতে হবে 100% দিয়ে। দেখো এটা কে কি বুঝো নাই কাও, বলছে উপস্থিতির হার কত? উপস্থিতির হার, উপস্থিতির হার কি করি, যেমন তুমি মনে করো ক্লাস 5-এ পড়ো, তখন আমরা উপস্থিতি কেমনে নির্ণয় করতাম? মোট স্টুডেন্ট কত আর ক্লাসে আসছে কত, এটাই না? মনে করো মোট স্টুডেন্ট একটা ক্লাসে 50 জন, তার মধ্যে আসছে 40 জন, তাহলে 40/50, এটাই না? এভাবে লিখতাম না, 40/50, যে 50-এ 40 জন আসছে, এটাই তো উপস্থিতি। আর অনুপস্থিতি 10 জন আসে নাই, 10/50 এরকম। আর যদি হার বের করতাম তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ দিতাম, তাহলে কত পার্সেন্ট আসছে? 2, তার মানে 80%, 80% উপস্থিত। কথা তো সত্য, 50 জনে 40 মানে 100-তে 80, ঠিক তো আছে স্যার? এগুলো তো আসে বেশি, হ্যাঁ এগুলো আসে, কথা সত্য, এগুলো বেশি আসে। তাহলে এবার এখানে ম্যাথ করে দেখি। যদি ম্যাথ করে এখানে এই 2টা 0 আর 2টা 0 কেটে দাও, তারপরে 15 দিয়ে কাটে, 4 15 60, আর এটা হচ্ছে 5 15 75, 5 দিয়ে এটা আবার কাটে 20, 5 20-এ 100, 4 20-এ 80, 80% উপস্থিতি। দেখো কি বুঝো নাই কও? %80 উপস্থিতি। কোনো কোশ্চেন? আরেকটা বলছে 3 এর 1/3 কত? 3 এর 1/3 কত? দিন কেটে যায়, শুধু 1 থাকে, ইজি একেবারে। এরপরে এগুলো দেখি। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? আবার সেম, 120 জনে 30 জন ফেল করছে, তাহলে পাস করছে কতজন? 90 জন।
আর মোটে হচ্ছে 120 জন, তার 100% হার চাইছে 0 কাটা, তার 9 দিয়ে 3 দিয়ে কাটে 3, আর 3 4 12, 4 দিয়ে এটা 25, 3 25 75, 75 আছে দেখো এতে আছে। পরীক্ষার সময় সহজ বিষয়ে মাথায় আসে না এটাই বাস্তব, কথা সত্য, তবে মাথায় আসবে। মাথা তোমাকে যেটা করতে হবে ঠান্ডা মাথায় রাখতে হবে। তোমাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। মনে করো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছ, তুমি তো দেখবা আল্লাহ এত স্টুডেন্ট, তুমি রাস্তায় হাঁটতে পারবে না। তুমি যখন যাইবা তখন মনে হবে এত মানুষ, বাংলাদেশে এত মানুষ। সো তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটাই সিট, আমি একটার জন্যই পরীক্ষা দিতে আসছি, ওটা আমার জন্যই, বাকিরা দেখতে আসছে। তাহলে তুমি পারবা। এবং তোমার মাথায় রাখতে হবে আমি সব পারি, যে আমি পারবই এবং আমাকে পারতেই হবে। এইটা মাথায় রাখলে তোমার মাথা ঠান্ডা থাকবে এবং তোমার মাথায় সেট আপ দেওয়া থাকবে আমি নিজে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, বাকিরা তো এমনি আসছে, ওরা তো পরীক্ষা দিবে না। আসলে কিন্তু অনেকে কিন্তু দেখার জন্যই যায়, হুজুগে বাঙালিও কিন্তু অনেক আছে যে পড়াশোনাও করে না, এমনিই গেছে, বাবা না গেলে বাবা মা বকবে, গার্ডিয়ান টাকা দিবে না, এই জন্য যায়। ওকে, সুতরাং এটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নাই। আমি সবসময় এটাই মনে করতাম, সবসময় বলতে ওই সময় আমার এটাই মনে ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই, আমার মাথায় ছিল, আমাকে বলে দিয়েছিল একজন যে আমি যদি গ্রাম থেকে আসছিলাম, একেবারে গ্রাম থেকে, অজপাড়াগা খ্যাত তখন, তো আমি আসছি, আমাকে বলছে দেখো তুমি যাইবা ওখানে গিয়ে দেখবে অনেক মানুষ, সবাই কিন্তু পরীক্ষা দিতে আসে না, অনেকে দেখতে যায়, তুমি মাথায় একবারও দেখতে আসছে, তুমি পরীক্ষা দিতে গেছো এবং তোমার জন্য একটা সিটে আসো, একটাই তোমার। আমার মাথায় এটাই ছিল, তোমাকে এটাই মনে রাখতে হবে যে একটা সিটি আছে, একটা সিটের জন্য আমি পরীক্ষা দেব। ঢাবিতে এই জন্য বাংলাতে ঝামেলা করে আসছি, নয়তো কনফার্ম ঢাবি এখন বাংলাতে পাস ধরলে কনফার্ম ফেল। আচ্ছা, যা হয়েছে এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই, যেটা গেছে তো গেছেই, এখন সামনে কি আছে এটা নিয়ে টেনশন করো। এই টেনশনের দরকার নাই। আমি কেমন চলি, আমি হচ্ছে নদীর স্রোতের মতো, যে নদী চলতেছে, থামার দরকার কি? সামনে সাগর একটা আছে, সাগরে গিয়ে আমি একসময় মিলবই, হয়তো 2 দিন আগে বা পরে। নদী কিন্তু সবসময় নিজের পথ সে তৈরি করে নেয়। তুমি দেখছো কেউ নদীকে বাদ দিয়ে আটকাইতে পারছে? না, একদিক দিয়ে বাদ দিলে আরেক দিক দিয়ে রাস্তা তৈরি করে নেয়, এটি স্বাভাবিক। সুতরাং তোমাকে এবার রাস্তা তৈরি করতে হবে। তুমি কেন অন্যের ব্লকেজে পড়বা? যাই হোক, যেখানে ছিলাম আমরা সেদিকে যাই। কইছিলাম আমরা 2 নাম্বার করতেছিলাম না। এবার আসি ডেসিমেল ফ্র্যাকশন, দশমিক সংখ্যা। 5/7 ইকুয়াল হোয়াট? এর ভগ্নাংশটির হার কত? 5/7 ইকুয়াল 5/7, দেখো তো কি চাইছে, ভগ্নাংশটির হর কত, হার না হর। হর তো পরে আসলাম, লব আর হর তো 7 দেখলাম একটু আগে, যে 7, এইগুলো একেবারে সহজ। তারপরে আমরা এগুলো বাদ দিই, সামনে আগাই। সাধারণ ভগ্নাংশ, দশমিক থেকে খালি দশমিক তুলে দিবে, দশমিক তুলে দিলে যা হয়, এগুলো আমরা দশমিক তোলা শিখলাম একটু আগে। কোন সংখ্যার 2/7 64 হবে? কোন সংখ্যার, তাহলে এক্স দিবা, x/2/7 ইকুয়াল টু 64। এই 2/7 ওদিকে পার করে দাও, এক্স ইকুয়াল টু, এটা ওদিকে যাও, 64 ইন্টু ফ্র্যাকশন এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টায় যায়, 7/2, 2 দিয়ে এটা কাটে 32। দেখো 32 আর 7 গুণ করে দাও, 7 দুগুণে 14, লাস্টে 4 আছে একটা জায়গাতেই। ওকে, এবার আসি দশমিক সংখ্যা। দেখো এই দশমিকের গুণ মনে রাখো, এটা কিন্তু মেন্টাল অ্যাবিলিটির পার্ট, বড় পার্ট, এগুলো আসে। কি লিখছে স্যার, বাংলাতে কি পাস ধরবে? ওদের বিজ্ঞপ্তিতে তো বলছে শুধু ইংরেজিতে পাশের কথা, একটু বলবেন না? এটা ডিপেন্ডেন্ট, বাংলায় আসলে ওইরকম করে না, মেইনলি দেখে তোমাদের জন্য ইংলিশ। নয়ন লিখছে তবুও ঢাবি তো ভালোবাসা হওয়া জিনিস, যদি না নিতে পারি এর থেকে কষ্টের আর কি হতে পারে। গণিতে বাংলায় আলাদা পাস নেই, কথা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর প্রশ্ন সেট ঝামেলা, পরীক্ষা ভালো দিয়ে এখন চিন্তা খাতা কীভাবে মূল্যায়ন করবে, আদৌ সঠিক মূল্যায়ন হবে কি না অনিশ্চিত। আরে পরীক্ষা দিয়েছো, বিন্দাস লাইফ পার করবো, তুমি তোমার মতো, এগুলো নিয়ে এত টেনশন করে লাভ আছে? এখন পরবর্তী পরীক্ষায় ভালো করার জন্য টেনশন করো। আবার ওই যে টেনশনও না, বিন্দাস লাইফ।
যেখানে ছিলাম দশমিকের গুণের জন্য যেটা মাথায় রাখবো, দশমিকের পরে মোট কয়টা ঘর আছে, এখানে আছে একটা, দশমিকের পরে আর কি, এখানে একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে 1 + 2, এখানে আছে 3টা, তাহলে মোটে কয় ঘর, 6 ঘর থাকবে। দশমিকের পরে 6টা ঘর খুঁজো, দশমিকের পরে মোটে 6টা ঘর কোথায় আছে, থাকতেই হবে। ওকে, দশমিকের পরে কয়টা ঘর, 6টা, খুঁজো কোথায় আছে, দশমিকের পরে 6টা, এই যে 2 2 2, মোটে 6 ঘর এখানেই আছে, সুতরাং এটাই অ্যান্সার। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিছু আবার চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কি চেঞ্জ, তুমি আগে দেখবা এই যে 3টা 3 আছে, 1 2 3, 3টা 3 গুণ করলে হয় 27, তার মানে 27 থাকবে লাস্টে 2 ঘর, আর সামনে আরো 4টা শূন্য, দশমিকের আগেই 4টা শূন্য দিতে হবে, 6 ঘর মিলাইতে হবে, 4 আর দিয়ে 6। এখন মনে করো তোমার এরকম থাকলো যে 0.1 কত দেব, 2 দিলাম ইন্টু 0.5, এবার গুণ করো কত দেয়, দশমিকের পরে কয় ঘর, 3টা, এখানে 2টা, এখানে একটা, 3 ঘর হতে হবে, তাহলে 5 12 60, আর দশমিকের পরে আমার 3 ঘর দরকার, একটা 0 দিয়ে দশমিক দিলাম, এই দশমিকের পরে 3 ঘর, তার মানে এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম 0.6, দশমিক, তখন কিন্তু আবার 2 ঘর হয়ে গেছে। ওই লাস্টের 0, দশমিকের পরের একেবারে লাস্টের দিকে 0 থাকলে এগুলো আমরা লিখি না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে গুণ করে দেখবো ওই সংখ্যাটাও মিল আছে কিনা, গুণ করে দেখবো সংখ্যাটাও মিলেছে কিনা, 60 হয়েছে, 0 বাদ দিছে, সমস্যা নাই, আর এটার সংখ্যা মিল আছে, 3টা 3 গুণ করলে 27 হয়, সামনে 4টা শূন্য। ওকে, এরপরে যেমন এটা দেখো, সেম জিনিস আবার, দশমিকের পরে কয় ঘর, এখানে হচ্ছে আগে গুণ, সংখ্যাগুলো গুণ করে, 1 আর 1 গুণ করলে 1 হয়, দশমিকের পরে কয় ঘর, এখানে 3টা, এখানে 2টা, মোটে 5টা হয়েছে, একটা আরো 4টা হয়েছে না, তাহলে দশমিক একটা দিয়ে দাও, 0 পয়েন্ট, যে এইদিকে এইটা অ্যান্সার, খুঁজো কোথায় আছে, 0 0, যে ডি অ্যান্সার। এখন ওইটা বুঝো নাই কে কাও, কারো কোনো কোশ্চেন, এটা দেখো, আর ওইদের বিজ্ঞপ্তি নিয়ে টেনশন করো না নয়ন, এখানে কোনো প্রশ্ন আছে, আমরা আর একটা দেখি, এবার এটা দেখো, সংখ্যাগুলো আগে গুণ করি, 5 5 25, তুমি 25 লিখবা, লেখার পরে দশমিকের পরে কয় ঘর, এখানে আছে 4টা, এখানে একটা, মোটে 5টা, তাহলে এখানে 2টা হয়েছে, আর 3টা, তাহলে 0 পয়েন্ট, এগুলো, এটা কিন্তু এমনি পয়েন্টের পরের 5টা মিলাইবা শুধু, দেখো পয়েন্টের পরে 5টা কোথায় কোথায় আছে। ওকে, সামনে আগাই, এবার এটা এই যে স্টার দিয়ে কিন্তু গুণন বোঝায়, এখানে কিন্তু এটা গুণ চিহ্ন হতে পারে, স্টারও হইতে পারে, একই জিনিস কিন্তু, স্টার দিয়ে গুণ বোঝায়, আইসিটিতে পড়ছো না, প্রোগ্রামিং ভাষায়। তাহলে এবার কি হবে, এবার গুণন মানে যেমন দশমিকের পরে ঘর বাড়তে থাকে, ভাগ মানে কমতে থাকে, এখানে আগে দেখো এককে, এগুলো 1 দিয়ে ভাগ করলে একই হয়, একটা 1 থাকবে, কোনো কাজ নাই। এবার দেখো দশমিকের পরে কয় ঘর, এখানে আছে 3 ঘর, নিচে আছে কয় ঘর, 1 আর 1, তাহলে 3 থেকে এই 1 আর 1 মিলে 2 বাদ, তাহলে 1 ঘরে থাকবে, 0.1। বুঝো নাই কে, ভাগ করবা, ভাগফল তো লিখবো, লিখে দশমিকের পরের ঘর মিলাবো, গুণ হলে ঘর বাড়বে, যোগ হবে, আর যদি ভাগ হয় ওই ঘরগুলো কমবে, মাথায় রাখবো। ওকে, তারপরে এরকম অনেকগুলো আছে দেখবা, এবার এটা দেখি 108-এর 4/9 অংশ, এগুলো তো করে আসলাম, একটু খালি গুণ করে দাও, 9 দিয়ে ভাগ কেটে দাও, 9-এর মধ্যে কতবার যায় দেখো, 108 × 4/9, এর মানে গুণন, 9 10-এর মধ্যে একবার থাকে, 1 18, 9 দুগুণে 18, 9 12 108, 4 12 48, 48। নয়ন লিখছে 10, আরেকবার বুঝান, দেখো 10-এ বলছিলাম যে গুণন থাকলে কি করছিলাম, ভগ্নাংশের ঘরগুলো যোগ হইতো না, বেশি হইতো না, ভাগের জন্য কম হবে, বিয়োগ হবে, ভগ্নাংশের ঘর উপরে কয়টা, ভগ্নাংশের পরে দশমিকের পরে কয় ঘর আছে, 3 ঘর, 3টা, আর নিচে কয়টা, 1 1 2টা, দশমিকের পরে এখানে একটা, এখানে একটা, মোটে 2টা, তাহলে 3 থেকে 2 একটা ঘর থাকবে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে একটা ঘরই থাকবে, দশমিকের পরে 1 ঘর। ওকে, আর সংখ্যা এবার ভাগ করে, 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয়, আবার 1 দিয়ে ভাগ দিলে 1 হয়, এই যে 1, সে 1 লিখছিলাম, আর দশমিকের পরে বলছিলাম 1 ঘর হবে, 1 ঘরে হয়েছে, যে দশমিকের পরে 1 ঘর,
0.1, এটাই অ্যান্সার। ওকে, যেমন তোমাকে আরও বুঝাই, 0.25 বাই 0.5 এটা দিলাম। এটা তাহলে কী হবে, তুমি দশমিক ছাড়া হিসাব করো, 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5। দশমিকের পরে উপরে দেখো কয় ঘর ছিল, উপরে ছিল 2 ঘর, নিচে 1 ঘর, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তার মানে একটা ঘরে হবে 0.5, পয়েন্টের পরে 1 ঘর। এখনও বুঝো নাই কে? কোনো কোশ্চেন? সামনে আগাই। এটা তো দেখলাম, এবার এটা দেখো, এটা কি হবে দেখো। এটা এই যে ভাগ করা একেবারেই কঠিন, এইটা তুমি ভাগ করে সারা জীবনে অ্যান্সার মিলাতে পারবো না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে কাছাকাছি অ্যান্সার নিতে হবে। কাছাকাছি কত দেখো তো, 3.003, এখানে পয়েন্টের পরে যত ঘর নিচেও তত ঘর, মিল আছে, তাহলে ঘর একবার সব কেটে যাবে। মনে করো উপরেও পয়েন্টের পরে 3 ঘর, নিচেও পয়েন্টের পরে 3 ঘর, তার মানে পয়েন্টের পরে আর কোনো ঘর থাকতেছে না। এখন শুধু আমরা 3কে 2 দিয়ে ভাগ দেব। কি করব? 3কে 2 দিয়ে ভাগ, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5, এই 1.5। তুমি বললে ওইগুলো গেল কই, ওইটা ভাগ করে আসো, ওই একই অ্যান্সার হবে, শুধু প্রথম পার্টটা নেব। ওকে, 3কে 2 দিয়ে ভাগ মানে 3-এর অর্ধেক যা হয়। তারপরে এবার এই যে এইগুলো একটু ইম্পর্টেন্ট, কোনটি ছোট কোনটি বড়, আমরা ছোট বড় এই একটা ম্যাথ দিয়ে শিখবো, বাকি আর সামনে আগাবো না। ওকে, এখানে একটা ম্যাথই করবো, ছোট বড় বুঝাবো। এই একটা ম্যাথ বুঝলেই তুমি ছোট বড় বুঝবা। তারপর হয়তো আরও একটা দেখতে পারি, দেখি। অনেকগুলো কোশ্চেন আমি দিয়ে রাখছি, তোমরা এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবা যদি সময় থাকে। আর না হলে তোমার যদি সময় যদি কম মনে হয়, তাহলে এতক্ষণ পর্যন্ত যা করছি এগুলোই তুমি আরেকবার বা 2বার করবা এগুলো, আর একবার অথবা সময় পাইলে 2বার। ওকে, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে, আর বেশি করার দরকার নাই। এবার আসি ছোট বড় আমরা কেমনে দেখবো, এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড়। সেক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, আমি তোমাদের সব মিলে একটা পদ্ধতিই বুঝাই। এই দুইটা গুণ করে দেখো, এদিকে উপরে উপরে গুণ করবে, 4 দোকানে 8, এটা যদি গুণ করি দেখো 3 আর হলো 4, 2 আর হলো 5, বলছে এর মধ্যে কোনটি বৃহত্তম, সব থেকে বড়। গুণ করো, উপরে গুণফল লিখবে, 4 দোকানে 8, এখানে গুণ করলে এটা 8 পাই, এদিকে 3 5 15, যেহেতু এদিকে বড় হচ্ছে তার মানে এটা বড়, এটা বাদ, এটা ছোট হবে। যদি ছোটটা চাইতে তাহলে ছোটটা রাখতাম, আমার বড়টা চাইছে তাহলে এটা বড়, তাহলে ওটা বাদ। এটার সাথে এবার এটা গুণ করব, 3/4, এটা কিন্তু বড়, এই যে 15 আর 8, 15 যেহেতু বড় তাই এই ভগ্নাংশ বড়। এরপরে 1 6, এবার এটা গুণ করে, এখানে গুণ করলে 4, 3 6 18, আবার দেখো 4 আর 18, এটা বড়, 3/4, এটাই বড় হচ্ছে, তাহলে 3/4 রাখলাম, এটা ছোট, বাদ, ছোটটা আমরা নিচ্ছি না কারণ চাইছে তো বড়। এবার তার সাথে কত, 5/8 লিখে দাও, 5 আর হলো 8। এবার এদিকে গুণ করো, 4 5 20, 20, 3 8 24, দেখো তো কোনটা বড়, তাও এটা বড়, সুতরাং 3/4 এটাই বড়। খুঁজো, এই 3/4 একটাই আছে। এই ছোট বড় খোঁজার আরও অনেকগুলো অপশন আছে, শর্টকাটও আছে, আরও ছোটও করা যায়, কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল পদ্ধতি, একটাই তুমি মনে রাখো। ওকে, আর যদি ছোটোটা চাইতো তাহলে কিন্তু ছোটোটা দিয়ে মিলাইতাম কোনটা ছোট। দেখো কি বুঝো না, এটা দুইটা দুইটা করে সামনে আগাবো, একবার বুঝাও সহজ, ম্যাথ করাও সহজ, শুধু এদিক ওদিক গুণ করবো। তবে গুণ করে সবসময় উপরে লিখবো, নিচে না, কিন্তু কখনো ভুল করে নিচে লিখো না, উপরে লিখবো। অর্থাৎ এদিক ওদিক গুণ করবো, ক্রস প্রোডাক্ট, এদিকে আবার এদিকে ক্রস করে উপরে গুণফল লিখব। ঠিক আছে, আমরা এটার আরও একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি। যেমন এগুলো তো আমরা দেখলাম, হাউ মাছ ইজ, এগুলো গুণ করলে কী হবে, গুণফল একটু আগে দেখলাম, এগুলো দেখাইছি। যেমন এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এই যে ছোট ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় আকারে সাজাও। কি করব, ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড়। দেখি ছোট থেকে বড়, তাহলে এগুলোর মধ্যে আগে খুঁজতে হবে সব থেকে ঊর্ধ্বক্রম নাকি অধক্রম, কি যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কি হবে। তো সব থেকে বড়টা আগে নিতে হবে, এর মধ্যে খুঁজি সব থেকে বড় কোনটা ছোট কোনটা, এটা আগে দেখি। 1/2, এদিকে গুণ করি, তাহলে এটা যদি গুণ করি 3 অক্ষে 3 হয় আর এটা 4 হয়, তার মানে এটা কিন্তু বড়, তাহলে বড়টা, এটা ছোট, তাহলে 2/3, এরপরে 1/2 হবে। এখন এই বড়টার সাথে আবার এটা মিলাই, বড়টার সাথে কত, এর সাথে হচ্ছে 2/3, এদিকে যদি গুণ করি 7 দুগুণে 14, 3 4 12, তার মানে এটাই বড়, 14 আর 12, তাহলে এটাই বড়। ওকে, তার মানে 2/3 যে বড় এটা আমরা বুঝলাম।
2/3 বাদ, 2/3 আগে থাকবে। এই দুইটার মধ্যে 7 7 আর 4 2 8, তাহলে এটা বড়, তারপরে এটা সব থেকে ছোট। তাহলে 2/3, এরপর হচ্ছে 4/7, এরপর হচ্ছে 1/2। দেখো কি বুঝো নাই, আগের মধ্যে শুধু গুণ করে লিখছি এদিক ওদিক, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সামনে আগায় দেখি, এগুলো তো একটু আগে দেখলাম, দেখবা গুণ করবা, অথবা নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। আচ্ছা এটা একটু দেখাই, যেহেতু অনেকগুলো দশমিক। দেখো উপরে দশমিকের কয় ঘর, এটা যদিও ভগ্নাংশ লিখছে দশমিক নাই, তাহলে আমরা ভগ্নাংশই লিখি। অথবা দেখি উপরে দশমিকের কয় ঘর, এখানে উপরে হচ্ছে 1, এখানে একটা, এখানে একটা, এখানে 3টা, মোটে দশমিকের কত হচ্ছে, তাহলে গুণ করলে হচ্ছে আমার দশমিকের 5টা ঘর, 4টা 0 দিয়ে 1 দিলাম, আর নিচে 3টা 2 গুণ করলে 8। দশমিকের পরে কয় ঘর, এখানে 3 2 5 আর 1 6, 0 পয়েন্ট, তাহলে 0 কয়টা দেব, 5টা। দেখো কোনো কোশ্চেন? এখন লক্ষ্য করে উপরে দশমিকের কয় ঘর, ভাগ হলে কি হয় যেন, দশমিকের কয় ঘর আছে উপরে, 5টা, আর নিচে কয়টা, নিচের 5টা বাদ, তাহলে 1/8 হয়। দেখো এই পর্যন্ত বুঝো নাই কে গো? 5টা বাদ, উপরেও দশমিকের 5টা, অথবা 4টা করে 0 কেটে দিতে পারি, একই জিনিস, 4টা করে বাদ দিলাম। উপরেও দশমিকের 5টা বাদ, নিচেও 5টা বাদ, তাহলে এখানে দশমিকের 8 থাকে, এখানে 1 থাকে। দশমিকের তো ঘর শেষ, দশমিক কয় ঘর, 5 ঘর পিছনে নিয়ে গেলাম, এখানেও দশমিক 5 ঘর পিছনে নিয়ে আসছে, তাহলে 1-এর পরে তো দশমিক দেওয়া লাগে না, এই যে 8-এর আগে দশমিক। তার মানে দশমিক আবার যদি তুলে দিই, তাহলে 1-এর জন্য উপরে একটা 1 তো আছেই, শুরু একটা 0 হবে। ওকে, তাহলে এটা কত হচ্ছে, দশমিক কয় ঘর ছিল, ঠিক আছে, এর মান কত, মান আসলো না কেন, 1/8, কয় ঘর, 3 ঘর, 3 ঘর, ঘর ঠিক ছিল না এখানে। ওরা ম্যাথে, মানে আমার কাছে যে ম্যাথে দশমিকের পরে এখানে একটা 0 ছিল, এখানে নাই, তাহলে এটার জন্য এটাই অ্যান্সার, 10/8 অ্যান্সার, 10/8। এটা মিলতো যদি দশমিকের পরে এখানে একটা 0 দেওয়া ছিল, এই জন্য আমার এখানে অপশনগুলো এরকম। ওকে, এটার জন্য 10/8 অ্যান্সার, মনে রাখো, অপশনে নাই। ওকে, সামনে যাই আমরা, একবারে শেষ পর্যায়ে চলে আসছি। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, একটু আগে বড় ছোট আমরা শিখাইলাম, এগুলো দেখবা। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, লঘিষ্ঠ আকারে প্রকাশিত মানে আর কিছুতেই ভাগ যাবে না, এগুলো নতুন করে দেখার দরকার নাই। সবচেয়ে ছোট কোনটি, গুণ করে একটার সাথে আরেকটা, সবচেয়ে ছোট যেহেতু 11-র 2 ভাগ আর 11-র 3 ভাগ, এটা ছোট দেখাই যাচ্ছে, নাহলে গুণ করে দিবা তুমি তোমার মতো। তাহলে 2 আর হচ্ছে 11, 3 আর 11। এমনি তো জানি, মনে করো তোমাকে তোমার জমি 11 ভাগ করে 2 ভাগ তোমাকে দিছে, আরেকজনকে 3 ভাগ দিছে, তাহলে 3 ওটা বড়। এমনি দেখো 11 দুগুণে 22, 3 11 33, 33টা বড়, আমার তো চাইছে ছোট, তাহলে এটা ছোট, এটা বাদ। এটার সাথে এবার এটা মিলাই, এটার সাথে কি মিলাবো, 2/13, 13 দুগুণে 26, 11 দুগুণে 22, এদিকে হয় 26, এদিকে 22, তার মানে এটা ছোট। এবার এটার সাথে এটা মিলাবো, 4/15, আমার কিন্তু এটার থেকে এটা ছোট ছিল। তারপরে এবার এটা মিলাও, 15 দুগুণে 30, 4 13 52, 15 দুগুণে 30, 4 13 52, এটা বড়, এটা ছোট, তার মানে এটাই ছোট। দেখো কি বুঝো নাই কও, আমরা ক্লাস শেষ করব। এরপরে কিছু ম্যাথ আছে, এগুলো একটু দেখো, আমি দেখাই, এগুলো তুমি যদি সময় পাও এগুলো দেখবা। সবচেয়ে কোনটি বড়, কোনটি এর চেয়ে বেশি দেখবা, বৃহত্তম কোনটা, এগুলো দেখবা, পারলে দেখবা, না হলে এগুলো বাদ। এগুলো নিয়ে নতুন করে মাথা ঘামানোর কোনোই কাজ নাই। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে উত্তর দেব, না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করব। ওকে, একজন লিখছে 20 কিছুই বুঝি নাই,
না বুঝলে আমার মনে হয় যে নতুন করে বোঝার দরকার নেই। পিস তো এখানে কি বুঝেন, এটা তো আমি বুঝাই নাই। সোমাইয়া কিছু কি বুঝাইছি? ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এর মধ্যে সব থেকে বড় কোনটা? বড়টা খুঁজবে, চারটা আমরা বড় দেখাইলাম একটু আগে। ওকে, শেষ করি। আগের ম্যাথটা দেখবে, চারটা বড় যে দেখাইলাম, ছোট বড় দেখালাম, ওই রকম একই, খালি এদিক ওদিক গুণ করে দিবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসে আমরা মেন্টাল অ্যাবিলিটি, তোমরা যে এইগুলো চাচ্ছ, যেমন হচ্ছে যে একটা বৃত্তের ভেতরে কিছু একটা দেওয়া থাকবে অথবা একটা স্কোয়ার দেওয়া থাকবে, এগুলো নিয়ে মেন্টাল অ্যাবিলিটি যাচ্ছ। ম্যাথই মেইনলি মেন্টাল অ্যাবিলিটির বড় পার্ট। ওকে, হ্যাঁ, পিডিএফ বলতে এইটাই যা আমি পড়াইলাম, এইটাই তোমাকে গ্রুপে, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে পাইবা। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই হ্যালো, হ্যাঁ শেষ।